চোখের সামনে নিজের ভালোবাসার স্বামীর সাথে নিজের বেস্ট ফ্রেন্ডকে বউ রূপে দেখতে হবে, কোনোদিন কল্পনাও করেনি মন। এই কি সেই আদ্রাফ যার হাত ধরে পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল? এত ভালোবাসা কই গেল আদ্রাফের? শুধুমাত্র একটা বাচ্চার জন্য কি সব? ভেবেছিল আদ্রাফকে আজ মনের জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দেবে, কিন্তু মন নিজেই যে এখানে সারপ্রাইজ হয়ে যাবে তা কল্পনাও করেনি। পাশেই নেহা কুটিল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। মন বেদনা ভরা চোখে আদ্রাফের দিকে তাকালো। তা দেখে আদ্রাফ বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, আরে দরজার সামনে থেকে সরো, আমাদের ঢুকতে দাও। নতুন বউকে দরজার সামনে এইভাবেই দাঁড়িয়ে রাখবে নাকি? মন স্তব্ধ। সত্যি কেটা আদ্রাফ? মন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তুমি মজা করছো তাই না আদ্রাফ? আপনাকে বলছি, নিয়মিত রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের গল্পের শহর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পাশের রুম থেকে তখন শাশুড়ি মা বেরিয়ে এসে আদ্রাফকে এই রূপে দেখে খুশিতে বাক হারা। ওনার অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। ছেলের দ্বিতীয় বিয়ে আর যাকে চেয়েছে বউ রূপে তাকেই পেয়েছে। আর কি বা লাগে? এতদিন পরে আমার পোলাটার একটা সুবুদ্ধি গজাইছে। আসো মা। শাশুড়ি মা নেহাকে উদ্দেশ্য করে ঘরে ঢুকোতে ঢুকোতে বলল, আরে আশ্চর্য, এখানে মজার কি দেখছো তুমি? মন যেন কথা বলতেই ভুলে গেল। দপ করে বসে পড়লো মেঝেতে। আদ্রাফ আর নেহা দুজনেই একসাথে মনকে পেরিয়ে রুমে ঢুকে গেল। আর সেই দিকেই মন কান্না মাখা চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই নেহা রুম থেকে বেরিয়েই বলে উঠল, মন, তুই তোর জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে যা, কারণ এখানে আমার জিনিসপত্রগুলো রাখতে হবে। আর তুই তো আজ থেকে এই রুমে থাকবি না, তাই তোর সব জিনিস অন্য রুমে নিয়ে যাওয়াই ভালো। এই বলেই নেহা রুমে ঢুকে গেল। মন উঠে দাঁড়ালো। নিজেকে শক্ত হতে হবে। কার জন্য কান্না করবে সে? এই মানুষটার জন্য যে তাকে মাঝ পথে এসে ছেড়ে দিচ্ছে, তার জন্য। মন চোখের পানি মুছে সেই রুমের দিকে অগ্রসর হলো। এতদিন এই রুমটা তার ছিল, কিন্তু এখন আর নেই। মন রুমে গিয়ে দেখলো নেহা বিছানায় বসে আছে, আর আদ্রাফ নেই। মনে হয় ওয়াশরুমে। হয়তোবা সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই শাওয়ার নিতে ঢুকেছে। যেখানে যাক না কেন ওই মানুষটা, মন আর ভাববে না ওই মানুষটার কথা। মন আস্তে আস্তে নিজের রুম থেকে সবকিছু গুছিয়ে নিল। সব নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো তাদের ভালোবাসার রুমটার চারদিকে তাকালো। এখন থেকে এই রুম আর তার নেই, অন্য আরেকজনের। আদ্রাফের সাথে এই রুমে তার কত স্মৃতি। এই তো এই জায়গায় আদ্রাফ প্রতিদিন রাতে এসে তার খোপায় বেলি ফুল গেঁথে দিত। মানুষ কিছুদিনের মধ্যে এভাবে কিভাবে বদলে যেতে পারে? ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মনের। আর তাকাবে না সেই রুমের দিকে। যতই তাকাবে ততই কষ্ট পাবে মন। তাই জিনিসপত্র নিয়ে বেরিয়ে রুমটা থেকে গেস্ট রুমে চলে গেল মন। গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল মন। আদ্রাফ তো মনের অবস্থা জানতো, তারপরও মনের সাথে এমন কিভাবে করতে পারলো? আর নেহা বা কেমন? ওকে জানতো না মন এই আদ্রাফের জন্য পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল? আর জানলেও বা কি, ও তো বান্ধবী ভাবতোই না। আর ও তখন থেকেই আদ্রাফকে পছন্দ করত। ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলোর উপর নেহার নজর ছিল। ওর সাথেই থাকতাম প্রায় সময়। একই এলাকায় বাসা হয়, ওকে আপন ভেবে সব কথা বলতাম। আমি ওকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম ঠিকই, কিন্তু ও কোনোদিন ভাবতো না। মা মারা যাওয়ার পরই বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ে করতে চায়নি, কিন্তু সবার জোরাজুরিতে আমার আরেকটা মা দরকার ভেবে বিয়ে করেছিলেন। হ্যাঁ, সবার সামনে আমি একটা আদর্শ মা পেয়েছি ঠিকই, কিন্তু আসলে কি তা? প্রথম 1 বছর ঠিকই ছিল। এরপর আরেকটা বোন হওয়ার পর সব রূপ বেরিয়ে আসলো। বাবাও প্রথমে খবরাখবর নিত, কিন্তু দিন যতই যায় বাবাও ওর পক্ষেই হয়ে যায়। আমাকে পড়াশোনাও ঠিকভাবে করতে দিত না। সারাদিন রান্নাবান্নার সব কাজ আমাকেই করতে হতো। তার উপর সৎমার অত্যাচার তো আছেই। কোনো কাজ ঠিক মতো না হলে মারধর করত। এর উপর বোনটা কড়া নজরদারি তো আমার উপরেই ছিল। আমার সব পছন্দের জিনিস ওর নজর সব সময় থাকতো। একটা কাপড় পছন্দের থাকলে সেটাও সৎমা আর বোন একসাথে এসে নিয়ে যেত। দিতে চাইলে মারধর দিত। বাবাকেও উল্টাপাল্টা বোঝাতো। সবাই ওর কথাই শুনতো। বাবাও আমার কথা বুঝতে চাইতো না। ছোটবেলা থেকেই নেহার সাথে বন্ধুত্ব আমার। ও আমার সম্পর্কে সবকিছুই জানতো। ঠিক সেই সময় আদ্রাফ নামক পুরুষের আগমন আমার জীবনে। সে আমাদের কলেজের সিনিয়র ব্যাচের ছিল। প্রথম কয়েক মাস লুকিয়ে থাকতাম তার থেকে, কিন্তু এরপর আর পারিনি। তার ভালোবাসার জেদের কাছে হেরে গিয়েছি। সেই কলেজের প্রায় মেয়েকেই আদ্রাফের পছন্দ করত। তেমনিভাবে নেহাও ছিল তাদের মধ্যে। কিন্তু আমি ওকে আমার জীবনে জড়াতে চাইনি। ওর পাগলামির জন্য আমার পরিবারের অবস্থা সব বলেছিলাম। সে তার মাকে নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল প্রস্তাব নিয়ে,
কিন্তু আমার সৎ মা আর সৎ বোন এটা সহ্য করতে পারেনি। ওরা আমার ভালো পরিবারে বিয়ে হোক এটা চাইতো না। তাই তো বাবাকে বলে ওদের অপমান করে বের করে দিয়েছিল। এরপর আমার পড়াশোনাটাই বন্ধ করে দিয়েছিল। বাইরে যাওয়া একেবারেই বারণ। এই সব কিছুই নেহা জানতো। হয়তোবা উপরে ভালো সাজতো, মনের ভেতরে অন্য কিছু ছিল। নেহার সাহায্যেই এক রাতে আজরাফের সাথে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু শাশুড়ি মাকে অপমান করেছিল, তাই তিনি মানতে পারেননি আমাকে। এই বিয়ের জন্য হয়তো আমার প্রতি নেহার অনেক ক্ষোভ ছিল, কারণ আজরাফকে সেও অনেক পছন্দ করত। সে তার খেলার চাল হিসেবে শাশুড়ি মাকেই প্রথম বেছে নিয়েছিল। এরপর বাচ্চা না হওয়ার জন্য শাশুড়ি মা প্রতিদিনই খোঁটা দিত, আর আজরাফকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিত। এর পেছনে নেহাই তো আছে। 1 বছরের প্রেম আর 2 বছরের সংসার জীবনে আজরাফ কোনোদিন আমার হাত ছাড়েনি, সব সময় ছায়ার মতো পাশে ছিল। শাশুড়ি মার কথায় আমি যখন মন খারাপ করতাম, তখন আজরাফের কথায় ভরসা পেতাম। সে বলতো, দেখো মন, আম্মার বয়স হয়েছে। এই বয়সে নাতি নাতনির একটা শখ থাকে মানুষের, ঠিক আমারও তেমন আছে। কিন্তু চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। বাচ্চা আল্লাহ যখন চাইবে তখনই দিবেন, কিন্তু ওনারা মুরব্বী মানুষ, এটা বোঝালেও বুঝতে চাইবে না। এই দেখো, এই হাতটা ধরেছি ছাড়ার জন্য নয়, আজীবন একসাথে থাকবো আমরা। তখন এই কথাটা আজ কোথায় গেল আজরাফের? অন্তত আজকের দিনটা হলেও অপেক্ষা করতে পারল না সে। কিছুদিন ধরে সে বাসায় দেরিতে ফিরত, কথা বলতো না ঠিকঠাক। এসব ভাবতে ভাবতেই চোখ ভিজে এলো মনের। আদ্রাফ ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে তাকাতেই কি যেন ফাঁকা ফাঁকা মনে হলো। কাপড় নেওয়ার জন্য আলমারির কাছে যেতেই দেখতে পেল ওখানে মুনের কাপড়ের জায়গায় নেহার কাপড় দেখলো। আদ্রাফ নেহাকে উদ্দেশ্য করে বলল, এখানে তো মুনের কাপড় ছিল, ওগুলো কোথায়? আর তুমি বা আমাদের আলমারিতে কাপড় কেন রাখছো? বারে, এখন থেকে তো এটাই আমাদের রুম। মনের রুম তো পাশেরটা। ওর কাপড় কেন আমাদের রুমে থাকবে বলো? আদ্রাফের হঠাৎ খারাপ লেগে উঠল। এই 2 বছরে মুনকে ছাড়া কোনোদিন থাকেনি। হাজারও রেগে থাকলেও রাতের মাঝখানে চলে আসতো আদ্রাফের পাশে। মেয়েটা আজ একা থাকবে ভাবতেই খারাপ লাগলো। আর এই আলমারিটা তো মুনের ভীষণ প্রিয় ছিল। এভাবেই তার অধিকার এত তাড়াতাড়ি ছেড়ে দিল। রুমের চারদিকে তাকাতেই কোথাও যেন একটা শূন্যতা অনুভব করলো আদ্রাফ। কি হলো? কোথায় হারিয়ে গেলে? আমি মনকে খাবারের ব্যবস্থা করতে বলে আসতেছি, কেমন? নেহার কথায় আদ্রাফের খেয়াল আসলো। আদ্রাফ নেহাকে ডাকার আগে নেহা বেরিয়ে গেল রুম থেকে। দরজা ধাক্কার শব্দে মুনের খবর হলো। সে তাড়াতাড়ি চোখ মুছে উঠে দরজা খুলে দেখলো নেহা দাঁড়িয়ে আছে, হাসি মুখ নিয়ে। বোঝাই যাচ্ছে অনেক খুশি সে আজ। হবেই না কেন, সে তো আজ আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিতে পারলো। মন, আমাদের জন্য খাবার রেডি করিসনি? একটু রেডি করতে ভালো হতো। জানিসই তো আজ অনেক ধকল গেছে আমাদের দুজনের। একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতো। তুই রুমে যা, আজরাফের কিছু লাগতে পারে, আমি খাবারের ব্যবস্থা করছি। নেহা, তুই তো সব জানতি আমার ব্যাপারে, তবু কেন করলি এমন? মন শোন, আজরাফ তোকে নয় আমাকে ভালোবাসে। ওই সময়টা মোহ ছিল, ও এখন সেটা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসছে। তুই প্লিজ আর অশান্তি করিস না। সত্যিই ভালোবেসে থাকলে আমাদের দুজনকে ছেড়ে দে। বলি নেহা চলে গেল আবার তার রুমে, আর আমি রান্নাঘরে চললাম। আজকের রাতটাই তো আছি এখানে। যাওয়ার আগে আজরাফের খুশির দিনে ওর পছন্দের খাবারটাই না হয় রান্না করি। আজরাফ গরম গরম খিচুড়ির সাথে ভুনা ইলিশ মাছ পছন্দ করে। এই অল্প সময় এটাই করা যায়। মুন ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রান্না করার কাজে লেগে গেল। যতই হোক আজ মুনের নিজেরও সবচেয়ে খুশির দিন। রান্না শেষ করে সব টেবিলে সাজিয়ে মুন নেহাকে ডাক দিল আদ্রাফকে নিয়ে আসার জন্য। ওরা আসার আগেই মুন গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দিল। তার আজ খাওয়ার মুড নেই। আদ্রাফ টেবিলে এসে বসতেই দেখতে পেল তার পছন্দের খাবার সব। টেবিলে তার মা আর নেহা পাশে বসলো। কোথাও যেন প্রতি মুহূর্তে মুহূর্তে শূন্যতা অনুভব করছে আদ্রাফ। এই 2 বছরের প্রতিটা দিনই মেয়েটা খাওয়ার সময় তার পাশে দাঁড়িয়ে থাকতো, এটা ওটা নিয়ে দিত। আজকেও দায়িত্ব শেষ। আদ্রাফ নিজেই তো মুনের থেকে সেই অধিকারটা নিয়ে নিয়েছে। ভাবতে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর অন্যদিকে মুন রুমে আলমারি খুলে প্রেগনেন্সি রিপোর্টটা বের করলো। আর সবচেয়ে খুশির দিন হওয়ার ছিল, অথচ কি নিয়তি, আজ রাতেই সে অনেক দূরে চলে যাবে বাড়ি ছেড়ে, যেখানে আদ্রাফ নামক কোনো ছায়াও পড়বে না। দরজা ধাক্কানো শুনে মুন দরজা খুলে দেখতে পেল আদ্রাফ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রাফকে দেখেই মুন মুখ ঘুরিয়ে নিল। আদ্রাফ বলল, রাগ করেছো? রাতে খাবে না? তুমি জানো না, না খেলে শরীর খারাপ করবে। নাও, খেয়ে নাও। মুন কান্না আটকে বলে উঠল, এখন আমার কথা আর আপনাকে ভাবতে হবে না। অন্য কাউকে আমার সেই জায়গাটা দিয়ে ফেলেছেন, চলে যান আপনি। আদ্রাফ কিছু না বলে হাত ধুয়ে এসে মুনকে ধরে বিছানার উপর বসিয়ে দিল। খাবার প্লেটটা হাতে নিয়ে মুনের মুখের সামনে লোকমা ধরল। মুন খাচ্ছে না দেখে ধমক দিয়ে বলে উঠল, তুমি জানো আমার রাগ উঠলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না। খাবে নাকি কিছু একটা করব আমি?
আদ্রাফের রাগ সম্পর্কে মুন আগে থেকে অবগত, তাই চুপচাপ খেয়ে নিল। খাবার সাথে সাথে মুন ওয়াশরুমের দিকে দৌড় দিল। মুনের দৌড়ে যাওয়া দেখে আদ্রাফ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আদ্রাফের হঠাৎ খারাপ লেগে গেল। মেয়েটা কি অসুস্থ? না, ওর তো এরকম প্রায় হয়, হয়তোবা এমনি জোর করে খাওয়ার জন্য হয়েছে। বমি করে এসেই মুন শুয়ে পড়ল। আদ্রাফ সব পরিষ্কার করে এসে মুনের পাশে বসলো। মন তা দেখে অন্য পাশে মুখ ঘুরিয়ে ডাকলো। তা দেখে আদ্রাফ মুচকি এসে বলল, আমার দিকে তাকাতেও এখন ঘৃণা করো, তাই না? আপনি আপনার ডিভোর্স লেটার ঠিক সময় পেয়ে যাবেন। আমি বুঝেছি আপনি আপনার কথা রাখার জন্য আমাকে ডিভোর্স দেননি, কারণ আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। আপনি একদিন বলেছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন, এই হাত ধরেছিলেন। কিন্তু আপনি আপনার সব কথা যখন রাখতে ব্যর্থ হয়েছেন, তাই ডিভোর্সের জন্য কেন আর আটকে থাকবেন বলুন? তুমি চাইলে নেহার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারো, ডিভোর্স না দিয়েই। হ্যাঁ, আমি চাইলে। কেন, আপনি কি এখন আর আমাকে চান না? উফ মন, তুমি সবসময় একটু বেশিই করে ফেলো। আজকে আপনাদের বিয়ের প্রথম রাত, পাশের রুমে আপনার দ্বিতীয় স্ত্রী আপনার অপেক্ষায় আছে, যান। আদ্রাফ মুনের কথা শুনেই মাথা নিচু করে বেরিয়ে আসতে নিলেই পেছন থেকে মুনের কথায় দাঁড়িয়ে গেল। অভিনন্দন জানানো হয়নি আপনাদের। অভিনন্দন দুজনের জন্য। দোয়া করি সারা জীবন যেন একসাথেই বাঁচতে পারেন। কথা দিয়ে কথা রাখেন। আশা করি সুখে থাকবেন। শুভকামনা রইল। এই বলেই মুন আদ্রাফের মুখোমুখি এসে দরজা বন্ধ করে দিল। আদ্রাফ কিছুক্ষণ মুনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে গেল। তার হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠলো। মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলতে চলেছে সে। মুনের জন্য ভীষণ খারাপ লাগছে তার। মেয়েটা বিয়ের পর একটা রাতও আদ্রাফকে ছেড়ে থাকেনি। আজ কিভাবে পারবে? হয়তোবা সারা রাত কান্না করবে, কিন্তু আদ্রাফেরই বা এই ছাড়া আর কোনো উপায় নেই। তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ। মুন দরজা বন্ধ করে এসে মেঝেতে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আদ্রাফ কিভাবে পারলো এই কাজটা করতে? তারই পাশের রুমে হয়তোবা আদ্রাফ এখন অন্য নারীতে নিজের সুখ খুঁজে নিচ্ছে। অন্য নারীতে এটা ভাবতেই সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল। মন কিভাবে থাকবে আদ্রাফকে ছাড়া? এই দিনটা দেখবে কোনোদিন কল্পনা করেনি মন। আর নেহা কিভাবে পারলো এভাবে বোনের সমান বান্ধবীটার সাজানো গোছানো সংসারটা এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে? এসব ভাবতে হতে মুনের চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুন চোখ মুছে উঠে দাঁড়ালো। সে আর কাঁদবে না বলে তবুও কান্না চলে আসে। মুন উঠে আলমারি খুলল। তার এখন অনেক পথ চলার বাকি আছে। মুন নিজের পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলে উঠল, তুই চিন্তা করিস না সোনা, তোকে এসবের ছায়ায় পড়তে দিব না। তোকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তোর এই মা। মায়ের উপর ভরসা রাখ সোনা। বাচ্চার কথা ভাবতে আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মুন আদ্রাফ আর তাদের বিয়ের বাধাই করা ছবিটা হাতে নিল। হাজারো হলেও 3 বছরের ভালোবাসা তাদের। কিভাবে ভুলবে এত সুখের সময়গুলো মুন? রুম থেকে জিনিস আনার ফাঁকে এটাও নিয়ে এসেছিল মুন। এটাও সাথে করে নিয়ে যাবে সে। প্রেগন্যান্সি রিপোর্টটা রুমের টেবিলের উপর রেখে দিল। এটা আদ্রাফের দেখা উচিত। সবকিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে নিল। হয়তো বা পাশের রুমেই আদ্রাফ। আচ্ছা, কাল সকালে যখন আদ্রাফ উঠেই মুনকে এই বাড়িতে আর দেখবে না, তখন কি তার খারাপ লাগবে নাকি খুশি হবে? নেহার শাশুড়ি মাও বা কেমন করবে? হয়তো অনেক খুশি হবে। বলবে যাক, আপদ নিজে থেকেই বিদায় হলো। মুন তার কাপড় আর তাদের বিয়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ওই বাড়ি থেকেই। মাত্রই ভোর ফুটতে শুরু করেছে। রাস্তায় এসেই শেষবারের মতো বাড়িটাকে দেখে নিল সে। মনে পড়ে গেল এই বাড়িতে প্রথম দিনগুলো। কতই না সুখের ছিল সেই দিনগুলি। সবার ব্যবধানে সব হারিয়ে গেল। মন বাড়িটার দিকেই তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ক্ষমা করে দিলাম তোমাকে আদ্রাফ, ক্ষমা করে দিলাম আম্মা, নেহাকেও। আসলেই সব পরিস্থিতির চাপে হয়েছে। তোমাকে তো আমি কোনোদিনও ভুল বুঝতে পারবো না, কারণ তুমিই যে আমার একমাত্র প্রথম আর শেষ ভালোবাসা। মন থেকেই দোয়া করি ভালো থেকো আদ্রাফ। আল্লাহর কাছে প্রার্থনা এই জীবনে তোমার সাথে যেন আবার আর দেখাই না হয়। নিজের খেয়াল রেখো আদ্রাফ। কান্না চোখে সব বলেই মেন রাস্তার দিকে অগ্রসর হলো মুন। একদম সকালে একটা বাস যায় এদিকে। এটাও আদ্রাফের কাছ থেকে জানা। মুন তাড়াতাড়ি স্টেশনে গিয়ে দেখলো বাসটা আছে। ছাড়বে কিছু সময়ের মধ্যেই। মুন উঠেই বাসে বসে পড়লো ওই গাড়িতে। এই প্রথম আদ্রাফকে ছাড়া একা কোথাও পাড়ি দিচ্ছে। এখন তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ঢাকার অদূরে একটা আশ্রম। এটা মুনে নিজেরই খোলা। যখন কোনো বাচ্চা হচ্ছে না, তখন মুন অসহায় বাচ্চাদের জন্য এটা বানিয়েছে। 1 বছরে একটু একটু করে। এটার সম্পূর্ণ ক্রেডিটই আদ্রাফের। সে বিয়ের পর মুনকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। নিজ দায়িত্বে আদ্রাফ তার মাস বেতন থেকে মুনের অ্যাকাউন্টে টাকা দিত। মুন বারণ করলেও আরো হেসে বলতো, মেয়েদের অনেক কিছু করার ইচ্ছে থাকে, সব কি আর জামাইয়ের থেকে পারমিশন নিয়ে করতে হয় নাকি? তুমিও কিছু একটা করবে এই টাকা দিয়ে, আমার বিশ্বাস। ঠিকই মুন করেছিল এটা। ভেবেছিল বিয়ের 2 বছর বিবাহ বার্ষিকীর পর আদ্রাফকে এখানে এনে সারপ্রাইজ দিবে।
আর এতগুলো বাচ্চা যখন আদ্রা মুনকে মা বাবা বলে ডাকবে, তখন তাদের আর কোনো কিছুই অপূর্ণ মনে হবে না। এটা ঠিকই করেছিল, কিন্তু আদ্রাফকে আর সারপ্রাইজ দেওয়া হলো না। এখন থেকে ওই আশ্রমেই মুনের বাড়ি। মুন এসব ভাবতে হতেই চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার প্রিয় জায়গাটা শেষবারের মতো দেখে নিল। সকালে উঠে আদ্রাফ তার স্বভাব অনুযায়ী তার ডান পাশে তাকালো। তাকিয়ে দেখলো জায়গাটা খালি। প্রতিদিন এই জায়গায় মুনের মুখটা দেখা তার অভ্যেসে পরিণত হয়েছিল। তার হঠাৎ করে বুকটা চিনচিন করে উঠল। ফাঁকা ফাঁকা লাগছিল রুমটা। নেহা এসে আদ্রাফের সামনে হাঁপাতে লাগলো। আদ্রাফকে মুন নেই বলতে আদ্রাফ তাড়াতাড়ি করে উঠে সেই রুমে গেল। রুমে গিয়ে টেবিলের উপর চোখ পড়তেই থমকে গেল। আদ্রাফ রিপোর্টটা নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। খুব বড় কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে আদ্রাফের। মুন এভাবেই তাকে ছেড়ে চলে যাবে ভাবেনি আদ্রাফ। হঠাৎ করে বুকটা মোচড় দিয়ে উঠল। সবকিছুই যেন ফাঁকা ফাঁকা লাগছে। মুন এভাবে আদ্রাফকে ফেলে চলে যাবে তা কোনোদিন কল্পনাও করেনি। অবশ্য এটাই তো চেয়েছিল আদ্রাফ, যাতে মুন তাকে ঘৃণা করে ফেলে চলে যায়। তবু কি যেন নাই নাই মনে হচ্ছে। মেয়েটা কই গেল? এই জীবনে মেয়েটার তো আপনজন কেউই নেই। মুনের সাথে সাথে তার অস্তিত্বকেও হারিয়ে ফেললো আদ্রাফ। এই সময় মেয়েদের পাশে তার সবচেয়ে আপনজন থাকে, কিন্তু কি দুর্ভাগ্য মুনের, মেয়েটার পাশে কেউ নেই, আরো একা হয়ে পড়েছে। মুনের কথা ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কে বলেছে কথা? কষ্ট পেলে ঠিকই কান্না আসে। আজ তার অস্তিত্বকে সে হারিয়ে ফেললো, কিন্তু এটা ছাড়াও যে আর কোনো উপায় ছিল না আদ্রাফের। সে তো চায়নি মুনকে হারাতে। নিয়তি যে বড়ই নিষ্ঠুর। আদ্রাফ রিপোর্ট নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর ওর যাওয়ার পানে নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নিয়তি এমন কেন? মুনের আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর ঘনিয়ে এলো। এই জায়গাটা শহর থেকে একটু দূরেই, একটু নীরবই বলা যায়। মুন আশ্রমের গেট দিয়ে ঢুকতেই প্রায় 20-25টা বাচ্চা মুনের দিকে এগিয়ে এলো। বাচ্চাগুলো মুন মা বলে হাঁক ছেড়ে দৌড় জড়িয়ে ধরলো মুনকে একে একে সব বাচ্চা নালিশ দিতে লাগলো। মুনের উর্দু মানে কে কাকে মেরেছে, কে কাকে খেলায় নেয়নি, সব কথা নিয়ে বাচ্চাগুলো মুনকে ঘিরে ধরলো। বাচ্চাগুলো এমনই করে মুন আসলে একদিনে সব নালিশ দিয়ে ফেলবে। ওরা যে মুনকে আর একটা মা হিসেবে মানে। মেহু আশ্রমের বাইরে গেটের দ্বারে মুনকে দেখেই বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়ে দিল। লিয়া মুনের কাছে ব্যাগ দেখে বলে উঠল, আরে আপু যে, এই অসময়ে তো আপনি আসেন না আপু। আজকে থাকবেন এখানে? ব্যাগ নিয়ে আসছেন যে আপু? হ্যাঁ, আজ থেকে এটাই আমার একমাত্র আশ্রয়স্থল, লিয়া। লিয়া কিছু বুঝতে না পেরে মনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মন তার চাহনি দেখে বলে উঠল, পরে বলবো সব, এখন আমাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে লিয়া? লিয়া তা শুনে লজ্জায় কুকড়ে গেল। তাড়াতাড়ি মুনের কাছ থেকে ব্যাগ নিয়ে বলে উঠল, আসেন আপু। লিয়া মেয়েটার কেউ নেই। ভার্সিটিতে পড়াকালীন মেয়েটার সাথে পরিচয় মুনের। বাবা মা কেউই নেই। ছোট থেকে আশ্রমে বড় হয়েছিল। এরপর 2-3টা টিউশন করে একটা হোস্টেলে থাকতো। মুন যখন অনার্স ফাইনাল দিবে তখন লিয়া মাত্রই অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছিল। একই কলেজের হওয়ার সুবাদে আদ্রাফও চিনত লিয়াকে মনের জন্য। আদ্রাফকেও ভীষণ সম্মান করতো লিয়া, ভাইয়ের মতো করে। আর আদ্রাফ বোনের মতো লিয়াকেও স্নেহ করত। তাদের সম্পর্কটা ভাই বোনের মতো অনেক সুন্দর ছিল। তখন থেকে একটু আধটু কথা বলতে বলতে তাদের মধ্যে বোনের মতো একটা সম্পর্ক এসে গিয়েছিল। ভীষণ ভালো মনের মেয়েটা। এরপর মুনের বিয়ে হয়ে যাওয়ার পরও লিয়ার সাথে যোগাযোগ ছিল, কিন্তু আদ্রাফের ব্যস্ততার কারণে লিয়ার সাথে আর যোগাযোগ হয়নি। মুন যখন আশ্রম খুললো তখন লিয়াকে বললো এই ব্যাপারে। লিয়াও রাজি হয়ে গেল। এরপর আশ্রমে দেখাশোনা সব লিয়াই করত। সেও পড়ালেখার ফাঁকে একটা পার্ট টাইম চাকরি করত। ওখান থেকে কিছু টাকা আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করত, আর বাকি টাকাগুলো মুনই দিত প্রতি মাসে। লিয়া মুনকে তার ছোট রুমটাতে নিয়ে গিয়ে বসিয়ে বলল, আপু আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। মুন গিয়ে বিছানার উপরে বসলো। ভাবতে এক অন্যরকম লাগছে মুনের। আদ্রাফকে আর দেখা হবে না। প্রতিদিন আদ্রাফ অফিস থেকে এসে মুনের খোপায় বেলি গুজে দিবে না। আদ্রাফের কাছে আর কোনো কিছুর আবদার করতে পারবে না। আজকের পর প্রতিটা রাতে আদ্রাফকে ছাড়া থাকতে হবে। আজকের পর আর কেউ তার অভিমান ভাঙাতে আসবে না। সে কি আদ্রাফকে কোনোদিন ভুলতে পারবে? তার এখনো মনে হচ্ছে আদ্রাফ তাকে ভালোবাসে, নাহলে কাল রাতে খাবার আনতো না। মুন একটা মলিন হাসি দিয়ে আপন মনে বিড়বিড় করে উঠল, হয়তো এতদিনের মায়া ভুলতে পারিনি। কি হবে তার বাবুর? সে কি তার বাবুকে বাঁচাতে পারবে এই সব কিছু থেকে? এইসব ভাবতে ভাবতেই সব কান্না যেন গলায় এসে আটকে গেল। মাথাটা ভার হয়ে আসছে, গা গুলি উঠল। সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটতে লাগলো। লিয়া খাবার নিয়ে এসে দেখতে পেল মুন ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে বসে আছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। মুখটা কেমন জানি ফোলা ফোলা লাগছে। লিয়া দৌড়ে এসে মুনের কাছে এসে বসে পড়লো। আপু কি হলো আপনার? মুন লিয়ার দিকে তাকিয়ে লিয়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমার নিয়তিটা এমন নিষ্ঠুর কেন হলো বোন? মুন লিয়াকে সবকিছু খুলে বলল। সব শুনে লিয়া স্তব্ধ হয়ে গেল।
সে ভাবেনি আদ্রাফ এমন। আদ্রাফ কেন এমন করলো মুন আপুর সাথে? তার নিজেরও এখন ভীষণ খারাপ লাগছে মুনের জন্য। সেই দিনটা বাচ্চাদের সাথে হাসি খুশিভাবে কেটে গেল মুনরে। রাতে মুন শোয়ার বিছানা গুছাতেই দেখলো লিয়া মাথা নিচু করে হাত কচলে ওর সামনে এসে দাঁড়ালো। কি লিয়া, শোবে না? আসো। আসলে আপু, হ্যাঁ বলো, কিছু বলতে চাও? আপু, আশ্রমের বাচ্চাদের খাবার প্রায় শেষের পথে। আমি আপনাকে কল করতে চেয়েছিলাম, কিন্তু দেখি আপনি চলে এসেছেন। আর কয়েকদিন হবে খাবারগুলো মাত্র। আপনিও এই অবস্থায়, খারাপ লাগছে ভীষণ। আরে টেনশন করিও না, আপু আছে না। তুমি শুধু এদিকে দেখাশোনা ভালো মতো করো। আমি কালই চাকরির খোঁজে বের হব, সার্টিফিকেট নিয়ে আসছি আমি। কিন্তু আপু, আপনি এই অবস্থায় চাকরি? আরে সমস্যা নেই, দেখি কি হয়। তুমি শুয়ে পড়ো। বাচ্চারা শুয়ে পড়েছে? জি আপু। দুজনেই শোয়ার পরেই মন ওই পাশে ফিরেই কেঁদে উঠল। তার নিয়তিটা এমন হবে ভাবেনি সে। যতই লিয়ার সামনে মেয়েটার টেনশন কমানোর জন্য শক্ত থাকুক না কেন, ভেতরে ভেতরে সে যে গুড়িয়ে যাচ্ছে একদম। কই খুঁজবে সে চাকরি? আর এখন বা কোনো মতে চলে গেলেও 5-6 মাসের সময় কি করবে সে? ঘুম যেন ধরাই দিচ্ছে না এসব ভাবতে ভাবতে। কি করবে সে? কেমন করে এই আশ্রমটা চালিয়ে নেবে মন? চোখ বন্ধ করতেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো মনের। এইদিকে আদ্রাফ সেই সকালে রুমে ঢুকে দরজা বন্ধ করেছিল, আর খুলেনি। রাতেও আর খেতে বের হয়নি। আজকের রাতটা সবচেয়ে বেশি ফাঁকা ফাঁকা লাগছে। রুমের চারদিকেই শুধু মনের স্মৃতি। এক পলকের জন্য যদি মেয়েটাকে দেখতে পারতো, এই 2 বছরে এই প্রথম তার বুকের কোথাও শূন্যতা মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ মাথা ধরে শুয়ে পড়লো আদ্রাফ। আবারও ব্যথাটা বেড়েছে। আদ্রাফ উঠেই পাশের টেবিল থেকে ওষুধের বক্সটা নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়লো। কাল সকালেই নেহাকে নিয়ে মনের চেনা জানা সব বান্ধবীদের কাছ থেকে খোঁজ নেবে। অন্তত দূর থেকে হলেও দেখে আসবে। কেটে গেল 3-3টে মাস। সময় কারো জন্য থেমে থাকে না। সে নিজের মতোই বহমান। মন তার জীবনকে গুছিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে তার চলা ফেরার কষ্ট হয়। অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না মন। হাঁটতে ফিরতে ভীষণ কষ্ট হয়। সেই দিনের পর থেকেই মন চাকরির খোঁজে বেরিয়েছিল। প্রতিমধ্যে ওকে একা পেয়ে অনেকেই কুপ্রস্তাব দিয়েছিল ঠিকই, কিন্তু মন এসবকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছিল। সে জানতো সমাজে থাকতে হলে লড়াই করেই এগিয়ে যেতে হবে। অনেক খোঁজার পর এক অফিসে চাকরি পেয়েছিল। ওইখানের বস বাবার মতো করেই মনকে শ্রদ্ধা করত। এটা দিয়ে সে নির্বিঘ্নে চলে যাচ্ছিল। কিন্তু দিন যতই যায় তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকে। ডাক্তার বলেছিল এই সময়ে একজন মায়ের ঠিকমতো খাবারের প্রয়োজন, ফল ফ্রুট ভালো মতো খেতে হবে, রেস্টের প্রয়োজন, কেয়ারের প্রয়োজন। মনের শরীরে এসব কিছুরই ঠিক নেই। তার উপর এই অবস্থায় অফিস জার্নি, সব মিলিয়ে অনেক কষ্ট হয় মনের। বাচ্চার কন্ডিশনও বেশি ভালো না। এই অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য বাইরের মানুষের কানাঘুষা তো আছেই, কিন্তু এর ভিতরেও মনের এসব করতেই হবে, কারণ ওর উপর পুরো একটা আশ্রমের নিষ্পাপ বাচ্চাগুলো নির্ভরশীল। মন চলে যাওয়ার পরের দিনই আদ্রাফ অসুস্থ হয়ে পড়েছিল। এর মধ্যেও সে নেহাকে সাথে করে মনের সব চেনা জানা জায়গায় গিয়েছিল, কিন্তু কারো কাছ থেকেই মনের খোঁজ পায়নি আদ্রাফ। এরপর এসেই আদ্রাফ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। রুমে ঢুকতেই শুধু মনের স্মৃতি তাকে ঘিরে ধরত। আদ্রাফের নিজের জন্য কোনো চিন্তা নেই, সব চিন্তা মনকেই ঘিরে। মনের কথা ভাবতেই তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। সেই রাতের মাঝেই আদ্রাফ অতিরিক্ত মাথা ব্যথায় সেন্স হারায়। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পরে ডাক্তাররা আদ্রাফকে এমার্জেন্সি 2 রাতের ভিতরে অন্য দেশে উন্নত চিকিৎসা উপলক্ষে পাঠিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আদ্রাফের অবনতি হতে থাকে। তবুও ডাক্তাররা আশায় আছে আদ্রাফ হয়তো সুস্থ হয়ে উঠবে, কারণ সে ফার্স্ট স্টেপেই সব জেনে গিয়েছিল আর চিকিৎসাও শুরু করেছিল। আদ্রাফ বাহিরের দেশে একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছে। এখানে তার চেনা জানার মধ্যে এক ডাক্তার আঙ্কেল নিয়ে এসেছিল। তার চোখগুলো বাইরের থাই গ্লাসের জানালা দিয়ে আকাশের দিকে স্থির। আদ্রাফের এই কেবিনটা সম্ভবত 4-5 তলায় হবে। আদ্রাফ শোয়া থেকেই আকাশের দিকে তাকিয়ে রইল। তার হঠাৎ করেই ভীষণ কষ্ট হচ্ছে মনির জন্য। মেয়েটা কেমন আছে কি জানি। এই সময়ে হয়তো আরো গুলুমুলু হয়ে গিয়েছে। মনেরই প্রতিচ্ছবি ভাসতে থাকে আদ্রাফের চোখে। ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তার। আচ্ছা, আদ্রাফের এই অবস্থা মন যদি জানতে পারে তখন কি করবে? মেয়েটা কি আদ্রাফের জন্য কাঁদবে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। ডাক্তার যেদিন আদ্রাফকে তার এই অবস্থার কথা বলেছিল সেদিন মনের জন্য ভীষণ খারাপ লেগেছিল আদ্রাফের। আদ্রাফ জানতো তার অনুপস্থিতিতে মন তার জীবন কোনোদিন এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ সে যে আদ্রাফকে ভীষণ ভালোবাসে।
আর আদ্রাফও চেয়েছিল তার অনুপস্থিতিতে মন যেন কিছু একটা করে সামনে এগিয়ে যেতে পারে। মেয়েটা মনের দিক থেকে ভীষণ নরম, সে যেন শক্ত হতে পারে। তাই তো আদ্রাফ সেদিন থেকেই মনকে ইগনোর করা শুরু করেছিল। মনকে ইগনোর করে চলতে আদ্রাফের নিজেরও ভীষণ খারাপ লাগতো। তবুও যে সে চেয়েছিল মন তার নিজের জীবনে সাফল্য আনুক। আদ্রাফের এই ধোঁকায় যেন মন অনেক শক্ত হয়ে যায়, সহজে আর কাউকে যেন বিশ্বাস না করে। তাই তো সে নেহার সাহায্য নিয়েছিল। এতেও ভীষণ কষ্ট হয়েছিল আদ্রাফের। সে যেন মনকে কষ্ট দিতে চায় না। নেহাকে যেদিন বউ রূপে অভিনয় করে ঘরে এনেছিল, সেদিন মনের কান্নারত চোখের দিকে তাকাতেই আদ্রাফের এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়েছিল মনকে তার বুকে জড়িয়ে নিতে। কিন্তু নিয়তি সে মনের ভালোর জন্যই এমন করেছিল। সে মনে করেছিল মন তাকে ছেড়ে কোনোদিন যাবে না, গেলেও কয়েকদিনের জন্য তার কাছের বান্ধবীগুলোর কাছেই যাবে। কিন্তু আদ্রাবাজ বুঝতে পেরেছে কত বড় ভুল ছিল এটা তার। মেয়েটা সে একেবারের জন্যই হারিয়ে গিয়েছে। আদ্রাবের থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে। সে তো এমন হোক চায়নি। না জানি কেমন আছে মন। আর তার বাচ্চার কথা মনে করতেই আদ্রাব তার কাপা কাপা হাতটা তুলে নিয়ে আঙ্গুল চালাতে চেষ্টা করলো। ভীষণ দুর্বল লাগে, তবুও চেষ্টা করে গুনে দেখলো আজ 6 মাস হবে হয়তো মনের। সে নিজেও হাসপাতালে আছে আজ 3 মাস। এই অসুস্থতার পরেও আরো অনেক রোগ পেয়েছে। এখন জানি না সে বেঁচে ফিরতে পারবে কিনা মনের কাছে, কিন্তু সে যে মনে প্রাণে চায় বাঁচতে। এই হাসপাতাল, ভিন্ন দেশ তার আর ভালো লাগে না। আকাশের দিকে তাকিয়ে দেখলো কতগুলো নাম না জানা পাখি পুরো আকাশ জুড়ে বিচরণ করছে মুক্তভাবে। আদ্রাফেরও ইচ্ছে হয় এমন ভাবে বাঁচার। তার এখন নিজেকে শিকলে বন্দি বন্দি মনে হয়। সব সময় মনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আজও কি ফিরে পাবে দিনগুলো আদ্রাফ? তাদের নিয়তি এমন কেন হলো? আদ্রাফ যদি সুস্থ থাকতো তাহলে আজকের এই দিন তাদের দুজনের মধ্যে কাউকেই দেখতে হতো না। কতদিন পর এই সুখের সময়টা আসলো, অথচ এই সুখের সময়ে মন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নেহা খোঁজ নিচ্ছে সব জায়গায়, কিন্তু মনের খোঁজ সেও আর পায়নি। কোথায় আছে মন? কেমন আছো আমার মন পাখি? আমার যে এখানে আর ভালো লাগে না, ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরে গিয়ে বুকের ভিতর বেঁধে রাখি তোমাকে। এসব ভাবতে ভাবতেই আদ্রাফের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সে যে তার মন পাখিকে ভীষণ মিস করছে। আজ কতদিন সে তার মন পাখিকে এক পলকের জন্য দেখে না। আমার মন পাখি বলেই বিড়বিড় করে উঠে আকাশের দিকে তাকিয়েই মলিন হাসলো আদ্রাফ। এখন মনে হচ্ছে আকাশেও তার মন পাখির প্রতিচ্ছবি ভাসছে। সেদিকে এক ধ্যানে তাকিয়ে রইল আদ্রাফ। মনের শরীর এখন আরো অবনতি হচ্ছে। সারাদিন অফিস করে এসেই এখন মন শুয়ে পড়ে। আগে যেই মন বাচ্চাদের সাথে একদিন না কাটিয়ে থাকতে পারতো না, সব বাচ্চাদের নিয়েই খেলা করতো, সেই মন এখন আর বাচ্চাদের সাথে গিয়ে বসে না। বাচ্চারাও তাদের মন মার দিকে তাকিয়ে থাকে। অফিস করে এসেই রুম বন্ধ করে শুয়ে পড়ে। লিয়া প্রথম দিন মনে করেছিল হয়তো বেশি ক্লান্ত, তাই এমন করেছে। কিন্তু দিন যতই যায় মন আর তেমন কথা বলে না অপ্রয়োজনীয়। এখনের মন আর আগের মনের মধ্যে বিস্তর তফাৎ। আগের মন কত চঞ্চল, হাসি খুশি ছিল। অফিস শেষ করে এসে ফ্রেশ হয়েই বাচ্চাদের নিয়ে বসতো, কিন্তু এখন আর এসব করে না। এখন মন শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। ডাক্তার বলেছিল বাচ্চার কন্ডিশনও তেমন ভালো না, ফল ফ্রুট ভালো মতো খাওয়ার জন্য। কিন্তু মন মাস শেষে অফিস থেকে যা টাকা পায় সব আশ্রমেই খরচ করে ফেলে। ডাক্তার বলেছিল ঠিকমতো চেক আপ করানোর জন্য, কিন্তু মনের টাকা একদম সীমিত। লিয়ার খারাপ লাগে ভীষণ। তার এই মা সমতুল্য বোনটার জন্য কিছু একটা করতে ইচ্ছে হয় ভীষণ। কিন্তু মন চাকরি করার পর থেকে লিয়াকে আর কোনো চাকরি করতে দেয় না। তার দায়িত্ব শুধুই বাচ্চাগুলোর কেয়ার করা। মন যতদিন আছে ততদিন লিয়াকে কোনো কষ্টই করতে দিবে না, এটা মনের কথা। তবুও চিন্তা হয় তার। মুনাপুর বাচ্চাটার কন্ডিশন ভালো না। মুনাপু প্রেগনেন্সিতে অনেক কষ্ট করছে, তার উপর অনেক রোগাও হয়ে গিয়েছে। আদ্রাফ ভাইয়া কি মুনাপুকে এত তাড়াতাড়ি ভুলে গেল? কিভাবে পারলো? সে কি মুনাপুকে একটু মিস করে না? এর শেষ কোথায় হবে লিয়া তা ভেবে পায় না। মাস 3 পেরিয়ে গেছে। সেদিন এক সতেজ গধূলি বিকেল, মন মাতানোর বৃষ্টি নেমেছে। বৃষ্টির সময় হাত দিয়ে বৃষ্টির পানি ছোঁয়া মনের অভ্যাস। সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যাওয়া পিচ ঢালা কালো রাস্তাটা চকচক করছে। শিউলি ফুলের গাছের পাতা শুয়ে শুয়ে শিশির কণার ন্যায় টপ টপ ঝরছে বর্ষণের শীতল বৃষ্টি। মন জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে। এসব দেখতে দেখতেই হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল মনের। এই 2 বছরে বৃষ্টি আসলেই মন জানালার ধারে এসে হাত মিলিয়ে দিত বৃষ্টির পানিতে। আর আদ্রাফ মনের এই খুশি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে উপভোগ করত। আজ নিয়ে 8.5 মাসেরও বেশি আদ্রাফের দর্শন পায়নি মন। ইদানিং একটু বেশি মিস করে আদ্রাফকে। আচ্ছা,
আদ্রাব কি মনকে একটুও মিস করে না? মন চলে আসার পর কি খুঁজেছিল আদ্রাব? মন তো বড্ড মিস করে তার আদ্রাবকে। আজকাল সময়গুলো ভালো যায় না মনের। দিনটা কোনো মতে গেলেও রাতটা যেন কাটতেই চায় না। রাত হলেই সব অনুভূতিগুলো চোখের পানি আকারে বেরিয়ে আসে মনের। মন মলিন চোখে আকাশের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। অন্ধকার ঘনিয়ে আসছে। আস্তে আস্তে আকাশে তারাগুলো ভেসে উঠে তাদের সৌন্দর্য প্রকাশ করতে চলেছে। বৃষ্টির পরেই আকাশটা কি পরিষ্কার হয়ে গেল। তার জীবনটাও যদি এমন হতো, এই সব কিছু যদি স্বপ্ন হতো, চোখ খুলেই পাশে আদ্রাপের বাহুর মধ্যে যদি নিজেকে আবদ্ধ পেত, কি হতো এসব মিথ্যে হলে? আগে মাঝরাতে স্বপ্নে যখন দেখতো আদ্রাপ মনের চোখ ফাঁকি দিয়ে হারিয়ে যাচ্ছে, তাহলে তখনই ঘুমের মাঝে চিৎকার করে উঠে বসতো মন। আর তখনই আদ্রাপ পাশ থেকে উঠে তার মাথায় হাত বুলিয়ে নিজের বুকের মাঝে মনকে আবদ্ধ করে এসব মিথ্যা প্রমাণ করে দিত। কি হতো এই 8 মাসেও যদি মিথ্যা প্রমাণ করে দিত আদ্রাপ? মনের হঠাৎ করেই ভীষণ খারাপ লেগে উঠল। নিজের পেটের উপর হাত রেখে দুঃখ করে কেঁদে উঠল। আমার বাচ্চা। বলেই চোখ বন্ধ করলো। আপু, লিয়া রুমের দরজা থেকেই এতক্ষণ মুনকে দাঁড়িয়ে দেখছিল। দরজার পাশেই লাইট দিয়ে মুনের দিকে তাকিয়ে ডেকে উঠল। লিয়ার ডাকে মুনের খেয়াল হলো। সে চোখ মুছেই হাসি মুখে লিয়ার দিকে ফিরল। ওখানে কেন? ভেতরে আসো। আপু অন্ধকার রুম করে আছেন যে? আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢাকা, আর আলো দিয়ে কি করবো লিয়া? মুন বিড়বিড় করে বলে উঠল। লিয়া তা বুঝতে না পেরে মুনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। লিয়ার তাকানো দেখে মুন মুখে হাসি টেনে বলে উঠল, অন্ধকারে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে, তাই সব তারাগুলো যখন মিটিমিটি জ্বলতে থাকে কি সুন্দর লাগে। আকাশটাকে তখন পরিপূর্ণ মনে হয়। তারা না থাকলে অপূর্ণ লাগে, মনে হয় কি যেন নেই নেই, তাই না লিয়া? লিয়া মুনের পাশে এসে এক পলক আকাশের দিকে তাকিয়ে মুনকে জড়িয়ে ধরল। লিয়া বুঝে গিয়েছে মুন তার কান্না ঢাকার জন্যই এসব বলছে। লিয়ার জড়িয়ে ধরা দেখে মুন মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ? আপু আপনার ভীষণ কষ্ট হয় তাই না? দূর পাগলি, কিসের কষ্ট? এত সুন্দর একটা পরিবার আছে, তাহলে কিসের কষ্ট? সারাদিন অফিস করেন, এই অবস্থায় আবার জার্নি। আরে পাগলি, এটা কোনো ব্যাপার না। আমি তো বলছি আপু, চাকরি না হয় আমি করি। উফ, তুমি এই বয়সে অনেক কষ্ট করেছো লিয়া। এখন আপু যতদিন আছে ততদিন মন দিয়ে পড়াশোনা করো, তারপর ভালো চাকরি পাবে। তখন আপু তোমার ঘাড়ে বসে বসে খাবে। তখন আপুকে চাইলেও তোমার বাসা থেকে বের করতে পারবে না। কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমিও ধরে বেঁধে রেখে দিব, কোথাও যেতে দিব না ইলিয়াকে ছাড়া। আপু খাবার সময় হয়ে গেছে, চলেন খেয়ে আসি। বাচ্চারা খেয়েছে? না এখনো খাইনি। আজ আপনাকে ডাকতে আসলাম একসাথে খাওয়ার জন্য। অনেকদিন তো ওদের সাথে একসাথে খাননি, আজ খাবেন। আচ্ছা চলো। আদ্রাব এখন মোটামুটি সুস্থ। তার অপারেশন সাকসেসফুল। তবুও ডাক্তার আদ্রাবকে নিয়ে এখনো চিন্তিত। কারণ ব্রেন টিউমার রোগীদের মধ্যে প্রায় রোগীর অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু দেখা যায় কয়েক মাস না যেতেই পুরোপুরি সুস্থ রোগী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে আবার। তবুও ডাক্তার আদ্রাবকে নিয়মিত খাবার জন্য কিছু ওষুধ লিখে দিয়েছে, যেগুলো নিয়ম মাফিক খেতে হবে। একদিনও বাদ দেওয়া যাবে না। আর মাথায় বেশি চাপ নেওয়া একদম বারণ করে দিয়েছে ডাক্তার। চাপ নিলে হিতে বিপরীত হবে। আদ্রাব আজ দেশে ফিরবে। কত মাস পর সে নিজের দেশে ফিরছে সুস্থ রূপে। তার এখন ভীষণ আফসোস হচ্ছে মুনের জন্য। মেয়েটাকে সে খুঁজে বের করবেই, দরকার হলে পায়ের উপর পড়ে ক্ষমা চাইবে। আদ্রাফের বিশ্বাস মুন কোনোদিন তার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। নিজের বাড়িতে ঢুকতেই মায়ের সাথে কথা বলে নিজের রুমে ঢুকতেই একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের মধ্যে আদ্রাফের। একদম ফাঁকা। মুন যাওয়ার পরই আদ্রাব অসুস্থ হয়ে হাসপাতালেই কাটিয়েছিল এত মাস। আজ রুমে ঢুকেই বুকের কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। আদ্রাব ফ্রেশ হয়েই এসে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। মাথার ব্যথা এখনো ঠিক কমেনি। আদ্রাব শুয়েই বিড়বিড় করে উঠল, আমি ফিরে এসেছি মন পাখি, তোমায় খুঁজে বের করবই। অনেকদিন পর মুন আবারও বাচ্চাদের সাথে হেসে খেলে রাতে খেলো। এতদিন তো অফিস থেকে এসেই রুম বন্ধ করে শুয়ে পড়তো। মনের কেমন জানি মায়া মায়া লাগছে সবকিছুতে। বাচ্চারা ঘুমিয়ে গেলেই মুন আর লিয়া রুমে চলে আসলো। বাচ্চারাও আজ ভীষণ খুশি ছিল, কারণ তাদের মুন মা অনেকদিন পর আবারও তাদের সাথে হেসে মেতে খাবার খেলো একসাথে। লিয়াও ভীষণ খুশি এর জন্য। মনের মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি দেখেছে সে, কিন্তু মনের ভেতরে ভেতরে ভীষণ খারাপ লাগছে। সব দুর্বলতা যেন ঘিরে ধরতে চাইছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার। কেন জানি ভীষণ কান্না পাচ্ছে তার।
আদ্রাবকে একেবারের জন্য হলেও দেখার ইচ্ছে হচ্ছে। অন্তত মানুষটা ভালো আছে কিনা তা যদি দেখতে পারতো মন। বুকের কোথাও ভীষণ ব্যথা হচ্ছে। মনের এত মাসের মধ্যে আজকে বেশি মনে পড়ছে আদ্রাবকে। বড্ড ইচ্ছে হচ্ছে আদ্রাব যদি সব ছেড়ে ছুড়ে এসে মনকে এসে বলতো, মন পাখি এইসব কিছুই মিথ্যা ছিল। এই আদ্রাফের হৃদয়ের কুঠুরিতে তো শুধুই তার মন পাখি ছিল, আছে আর থাকবেও। মনও তখন এই 8 মাসের সবকিছু ভুলে আদ্রাফের বুকে ঝাঁপিয়ে পড়তো, আর আদ্রাফও মুচকি হেসে মনকে তার বুকে আগলে নিত। এসব ভাবতে ভাবতেই মনের ঠোঁটের কোণায় মুচকি হাসির দেখা দিল। লিয়া মনের পাশে এসে শুয়ে পড়তেই মনও শুয়ে পড়লো। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমালো। মাঝরাতে কারো গঙ্গানির শব্দে লিয়ার ঘুম ভেঙে গেল। সে পাশ ফিরেই দেখতে পেল মন গঙ্গাচ্ছে। মন এক হাতে বিছানার চাদর খামচে ধরে অন্য হাতে লিয়াকে ডাকার চেষ্টা চালাচ্ছে। মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকুও পাচ্ছে না। লিয়া উঠে বিছানার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। লিয়া একটি মেয়ে, এত রাতে কি করবে তা ভেবে পাচ্ছে না। তবুও এত কিছুর মাঝে তার একটি চিন্তা, মনকে হাসপাতালে নিয়ে যেতে হবে যত দ্রুতই সম্ভব। লিয়ার উপায় না পেয়ে মনকে ওই অবস্থায় রেখে দ্রুত বেরিয়ে গেল। এই মাঝরাতে কোনো গাড়িও তেমন নেই। কি করবে লিয়া তা ভেবে পাচ্ছে না। অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছে। ওইটা করেই মনকে হাসপাতালে নিয়ে গেল লিয়া। হাসপাতালে মনের কন্ডিশন দেখে ডাক্তাররা এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মনকে নিয়ে যাওয়ার পথে লিয়া তার হাত ধরে রেখেছিল। থিয়েটারে মনকে ঢুকে নেওয়ার পরই ডাক্তাররা সবকিছু শুরু করে দিল। মনের কি আর আদ্রাফের হাতের বেলি ফুলের মালা মাথায় গুঁজা হবে না? আর কি কোনোদিনও আদ্রাফের কাছে কিছুর আবদার করা হবে না? আর কি কোনোদিন একসাথে চন্দ্রবিলাস করা হবে না? শেষবারের মতো আদ্রাফের মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতেই মনের কান্নারত মুখেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি দেখা দিল। ভালো থেকো আদ্রাফ, ভীষণ ভালোবাসি। বলেই মন বিড়বিড় করে উঠল। চোখ বন্ধ অবস্থায় দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মনের। সাদা কাপড়ে মোড়ানো মৃত দেহটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লিয়া। সে ভাবে উনি মন এভাবে তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবে। লিয়া এক নজর তার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে পাশেই মনের মৃতদেহটির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। বাচ্চাটি কি সুন্দর করে লিয়ার দিকে তাকিয়ে আছে। আজ যদি মন বেঁচে থাকতো তাহলে এই দিনটা সবচেয়ে বেশি খুশির দিন হতো। মন আর আদ্রাফের চেহারা নিয়েই বাচ্চাটার চেহারা। মনের মেয়ে হয়েছে। মনের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। কতই না কষ্ট পেয়ে না ফেরার দেশে চলে গেল মন। মনের কন্ডিশন ভালো না দেখে 8 মাসেই ডাক্তাররা রিস্ক নিয়ে অপারেশন শুরু করে দিয়েছিলেন। ডাক্তার থিয়েটার থেকে বের হয়ে লিয়ার হাতে মেয়েটাকে তুলে দিল। লিয়া মনের কথা জিজ্ঞেস করতেই তার চোখ আটকে গেল। মনের নিথর দেহটি দেখে। মেয়েটার কি ভাগ্য, সবার জন্য কতই না কষ্ট করেছিল, অথচ মেয়েদের এই মা হওয়ার সুখের সময়টাতেই হারিয়ে গেল। এসব ভাবতেই ডুকরে কেঁদে উঠল লিয়া। সকাল হয়ে গিয়েছে অনেক আগেই। অ্যাম্বুলেন্সটি আশ্রমের গেট দিয়ে ঢুকতেই সব বাচ্চারা ছুটে আসলো। মনের দেহটি বের করতেই তারা থমকে গেল। কথা ছিল মন মা তাদের জন্য আরেকটি সঙ্গী আনবেন। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাদের মন মা আর কোনোদিন আসবে না, খেলবে না। মনের সব কার্য সম্পন্ন হওয়ার পর লিয়া বাচ্চাটিকে নিয়ে রুমে ঢুকলো। সে বুঝতেছে না কিভাবে তার মন আপুর এই শেষ অস্তিত্বকে রাখবে। অবশ্য ডাক্তাররা সব বুঝিয়ে দিয়েছে, তবুও একটা ভয় আছে। মাছরা বাচ্চার একটা এক্সট্রা কেয়ারের কথা বলে দিয়েছে ওরা। লিয়া রুমে ঢুকতেই একরকম শূন্যতা অনুভব করলো। কালকেও তার আপু এখানে ছিল, কালকে রাতেও কতই না হাসি খুশি ছিল। কি নিস্তব্ধ হয়ে আছে রুমটা। এই রুমটাই তার আর মুনাপুর কত হাসি খুশির সাক্ষী। এখন একেবারে সবকিছু থেকেই মুক্তি নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে। আর কোনোদিন আসবে না তার মুনাপু। এসে লিয়া বলে আর কোনোদিন ডাকবে না। বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে বিছানার উপর রাখলো। কি সুন্দর করে ঘুমিয়ে আছে। আর সেই জায়গায় মুনাপু থাকলে কি করতো? লিয়ার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। লিয়া উঠে আলমারির সামনে গেল। আলমারি খুলেই মনের কাপড় চোপড়গুলো নেড়ে দেখছিল। হঠাৎ একটা দুইটার দিকে চোখ পড়লো লিয়ার। লিয়া খুব যত্ন সহকারে চিঠিগুলো নিল। তার মন আপুর লেখা চিঠি, অথচ আসছে বহু দূরে। লিয়া চিঠি দুইটা হাতে নিল। একটার উপর লিয়া আর একটার উপর মনের আদ্রাপ দেওয়া। লিয়া তার নামের চিঠিটা খুলে পড়া শুরু করলো। লিয়া, আমার ছোট বোন, আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই। ডাক্তার বলেছে আমার আর বেবির কন্ডিশন তেমন একটা ভালো নয়। 6 মাস চলাকালীন সময় ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু আমি বসে থাকতে পারিনি। এতগুলো নিষ্পাপ বাচ্চাকে আমি যখন ফুটপাত থেকে তুলে এনেছিলাম তখনই শপথ করেছিলাম এই এতিম বাচ্চাগুলোকে কোনো দিন কষ্ট দেব না। এখন যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে ওরা বাঁচবে কিভাবে?
মাঝপথে কিভাবে বা তাদের ছেড়ে দিই? আমার অনেক ইচ্ছে ছিল এই আশ্রমটা একদিন অনেক বড় করব, কিন্তু দেখো হয়তোবার কিছুদিন পরে আমার আর অস্তিত্বই থাকবে না। তুমি আপুর জন্য অনেক করেছো, যদি কখনো আমি না থাকি তাহলে আশ্রমটাকে নিজের মতো করে গুছিয়ে নিও। তুমি একবার বলেছিলে না আমি হঠাৎ করে এত চেঞ্জ কেন হয়ে গিয়েছি? এটার উত্তর কি জানো? ওই দিন আমি চেক আপের জন্য গিয়েছিলাম। ডাক্তার বলেছিল আমার মেয়ে হবে, আমি মেয়ের মা হব। ওই দিন আমার সবচেয়ে খুশির দিন হবার কথা ছিল, কিন্তু ডাক্তার এরপর বলেছিল আমার লাইফ রিস্ক হবে যদি এইভাবেই চলতে থাকি। কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমি যদি না থাকি আমার মেয়ের নাম তুমি আদ্রিয়া দিও, আদ্রাফের নামের সাথে মিলিয়ে রেখো। যদি কোনো দিন আদ্রাফকে দেখো তাহলে আমি আরেকটা চিঠি রেখে গেছি, ওইটা দিও আর নেহাকে দেখিয়ে বলিও ক্ষমা করে দিয়েছি। সে তো আমাকে ছোট থেকেই বোনের মতো আগলে রেখেছিল, তার উপরে কিভাবে রাগ করে থাকতে পারি? আর আমার একটা অনুরোধ, আমার মেয়েটাকে তুমি আগলে রেখো লিয়া, ভালো থেকেও নিজের খেয়াল রেখো। আশ্রমের বাচ্চাগুলোকে একটু দেখিও, ওদের তো আর আমরা ছাড়া কেউ নেই। আল্লাহ হাফিজ। লিয়া চিঠিটা পড়েই দুকরে কেঁদে উঠল। যাওয়ার সময়ও আমাদের কথাটাই ভেবে গেল আপু, নিজের কথাটা একটুও ভাবলো না। লিয়া বিছানার দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে কান্নারত মুখেই মলিন হেসে বলে উঠল, আজিয়া, মুনাপুর আজিয়া। আদ্রাফ যেখানেই পারে মনকে খুঁজতে থাকে, কিন্তু আফসোস মনের চিহ্নও পায় না কোথাও। অপরাধবোধ প্রতিনিয়ত ঘিরে ধরে তাকে, দিনকাল আর ভালো লাগে না তার। এই সব কিছু থেকে আদ্রাফকে একমাত্র তার মন পাখি বের করতে পারবে, কিন্তু তার মন পাখির খোঁজ কোথায় পাবে সে? তার যে মন পাখিকে ছাড়া চলতে ভীষণ কষ্ট হচ্ছে। ইদানিং মাথা ব্যথাটা আবার উঠে তার। আদ্রাফ ভাবে বেশি চাপের ফলে হয়তো এমন হচ্ছে। আদ্রাফ ঠিক করলো কাল সকালে আবারও যেতে হবে এখানকার হাসপাতালে ডাক্তারটার কাছে। আর কিছু না ভেবে আদ্রাফ ওষুধ খেয়েই শুয়ে পড়লো। আদ্রিয়ার গা কাঁপানো, জ্বর উঠছে। লিয়া কি করবে ভেবে পাচ্ছে না, এত ছোট বাচ্চার এত জ্বর, এমনিতে মাছরা তার উপর এমন জ্বর। লিয়া ওই রাতেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ওখানে গিয়েই আদ্রিয়াকে ডাক্তাররা ভর্তি করিয়ে ফেললো, কারণ অবস্থা খারাপ আদ্রিয়ার। লিয়ার তো ভীষণ কান্না পাচ্ছে, এই ভেবে যে তার মন আপুর অস্তিত্বকে সে ভালোভাবে সামলে রাখতে পারছে না। আদ্রাফ সকালে উঠেই ফ্রেশ হয়ে টেবিলে বসতেই তার মা এসে নাস্তা দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারিস মনকে ঘরে নিয়ে আয় বাবা, আমার যে আর ভালো লাগে না এই ঘরে, দম বন্ধ বন্ধ লাগে। আদ্রাফ এক দৃষ্টিতে তাকিয়ে তার মাকে হ্যাঁবোধক সম্মতি জানিয়ে বেরিয়ে পড়লো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতেই ভাবে এতদিনে বুঝতে পারলো মা মন কি জিনিস ছিল। আদ্রাফ হাসপাতালে পৌঁছেই গাড়ি পার্ক করে ঢোকার গেটেই লিয়াকে দেখতে পেল। আদ্রাফ দ্রুত হেঁটে লিয়ার কাছাকাছি গিয়ে ডাক দিল। লিয়ার হঠাৎ মনে হলো তার নাম ধরে কেউ ডাকছে, কিন্তু এখানে তো লিয়ার চেনা জানা কেউ নেই। তাই সে ভ্রম ভেবে পা বাড়াতে নিলেই আবারও সেই ডাক। লিয়া পিছন ফিরেই এতদিন পর তার আদ্রাফ ভাইয়াকে দেখে থমকে গেল। মানুষটা অন্যরকম হয়ে গিয়েছে, চোখের নিচে গাঢ় কালো দাগ, চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে যেন অনেক দিন দাড়ি কাটেনি। এখন এই জায়গায় মন আপু থাকলে নিশ্চয়ই আদ্রাফ ভাইয়াকে বোকা দিয়ে বলতো, এ কি চেহারার হাল করেছো, আগে সব ফিটফাট করে আসো, না হলে আমি আর কথা বলবো না। এই বলেই হয়তোবা মুখটা ঘুরিয়ে নিত। আরে লিয়া! আদ্রাফের পরপর কয়েকবার ডাকতে লিয়ার খেয়াল হলো। লিয়া এক নজর আদ্রাফের দিকে তাকিয়ে আবারও পা বাড়াতে নিলে আদ্রাফ তার পথ আটকে ধরলো। কথা বলবে না ভাইয়ার সাথে? আচ্ছা, রাগ করেছো খবর নিতে পারিনি বলে? জানো, এই 2 বছর ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তো তোমার সাথে একবারও কথা বলতে পারিনি। কিন্তু মন পাখি ঠিকই তোমার খবর বলতো আমায়। হ্যাঁ, এতই ব্যস্ত ছিলেন যে আমার মুনাপুকেও ছেড়ে দিলেন। মানে? কিছু না। এই বলেই লিয়া দ্রুত সিঁড়ি বেয়ে উপরে আদ্রিয়াকে যে কেবিনে রেখেছিল ওখানে যাওয়ার উদ্দেশ্যে উঠতে লাগলো। সে এখানে নিচের দোকান থেকে কিছু জিনিস নিতে এসেছিল। এদিকে লিয়ার কথাগুলো আদ্রাফ কিছুই বুঝতে পারছে না। সে প্রথমে মনে করছিল এই 2 বছর লিয়ার খবর নেয়নি বলে সে রাগ করে কথা বলছে না, কিন্তু তা না। আচ্ছা, লিয়া মনের কথা কিভাবে জানে? ও শিট, তার মানে মন লিয়ার সাথেই ছিল। সব জায়গায় মনকে খুঁজলেও লিয়ার কথা আদ্রাফের মাথায় ছিল না। তার মানে এতদিন পর সে তার মন পাখির খবর পাবে, দেখতে পারবে। কতদিন পর তার মন পাখিকে সে কাছে পাবে, এই ভেবেই সে লিয়ার পেছনে দ্রুত পায়ে হাঁটা ধরল। লিয়া স্তব্ধ। আদ্রিয়াও তাকে এভাবে ছেড়ে চলে যাবে তা সে ভাবেনি। সে আদ্রিয়ার দিকে এক নজর তাকিয়ে 2 হাতে মুখ চেপে টুকরে কেঁদে উঠল। কেন হলো এমন? মন আপুর মতো আদ্রিয়াও 2 দিনের মধ্যেই এভাবে ছেড়ে চলে যাবে? পাশেই আদ্রাফ দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না বাচ্চাটি কে,
হয়তোবা লিয়ার হতে পারে। আদ্রাফের ভীষণ খারাপ লাগছে। এত ছোট বাচ্চাটি সবাইকে ছেড়ে এভাবেই চলে যাবে। তখন আদ্রাফ কেবিনের সামনে এসেই দেখলো লিয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কান্না করছে। এরপর খুব দ্রুতই ডাক্তারের কাছে ছুটলো। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করেই দুঃখিত বলে দিল, প্রেগনেন্সি চলাকালীন সময়েও অনেক জার্নি আর অন্যান্যর জন্য বাচ্চাটিরও মায়ের মতো অবস্থা। লিয়া আদ্রিয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ এক নজর তাকিয়ে রইল আদ্রিয়ার মুখের পানে। নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে সে। কিছু সময় বাদে লিয়া আদ্রাফের সামনে গিয়ে আদ্রিয়াকে আদ্রাফের কোলে তুলে দিল। লিয়া আদ্রিয়ার দিকে তাকিয়েই শান্ত কণ্ঠে বলল, শেষবারের মতো আপনার শেষ অস্তিত্বকে দেখে নিন ভাইয়া। আদ্রাফ বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল। সে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, শেষ অস্তিত্ব মানে? মুন আপুর শেষ অস্তিত্ব আদ্রিয়া। আদ্রাফ স্তব্ধ। এটা তার মেয়ে, তারই কলিজার টুকরো, তাদেরই ভালোবাসার টুকরো। তার কলিজার টুকরোটা আর নেই। কি আফসোস। বাবা হয়ে তার কলিজার নিথর দেহ হাতে। আদ্রাফ আদ্রিয়ার ছোট্ট দেহটা বুকে জড়িয়ে ধরে রাখলো। তার ছোট্ট কলিজাটা আর নেই। এটা যেন আদ্রাফের বিশ্বাসই হতে চাইছে না। আদ্রাফ এক দৃষ্টিতে আদ্রিয়ার দিকে তাকিয়ে রইল। কি সুন্দর মায়াবী মুখশ্রী, একদম মনের মতোই। মনের কথা মনে পড়তেই আদ্রাফ চারদিকে চোখ ঘুরিয়ে দেখলো। মনকে কোথাও না দেখে আদ্রাফ লিয়ার দিকে তাকালো। মুন পাখি কই? লিয়া কোনো কথা না বলে আদ্রাফের কাছে গিয়ে বলল, ভাইয়া উঠুন, আমার সাথে আসুন। আদ্রাফ লিয়ার কথা ভালোভাবে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মুন আপুকে দেখতে চেয়েছিলেন না? আসেন আমার সাথে। আদ্রাফ আদ্রিয়াকে বুকে জড়িয়েই হাঁটতে লাগলো। সে এখনো বিশ্বাস করতে পারছে না আদ্রিয়া আর নেই। তার মনে হচ্ছে এই তো ঘুমিয়ে আছে তার পরীটা। আদ্রিয়াকে দাফনের পরেই আদ্রাফ ভীষণভাবে ভেঙে পড়লো। লিয়া আদ্রাফকে নিয়ে আশ্রমের গেট দিয়ে ঢুকতেই কতগুলো বাচ্চা লিয়াকে এসে ঘিরে ধরলো। আমাদের বোন কই লিয়া আন্টি? সবাই সমচ্চরে বলে উঠল। লিয়া হাঁটু মুড়ে বসেই কান্নায় ভেঙে পড়লো আর বলল, সেও তোমাদের মুন মার কাছে চলে গিয়েছে। বাচ্চাগুলো কি বুঝলো বোঝা গেল না। ওরা পথ ছেড়ে দিয়ে চলে গেল। লিয়া উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল, জানেন ভাইয়া, এটা আমাদের মুন আপুর আশ্রম। আপনাকে সারপ্রাইজ দিবে ভেবেছিল, কিন্তু আফসোস। আদ্রাফ লিয়ার কথা কিছুই বুঝতে পারলো না। তার মাথায় কিছুই ঢুকছে না। মাথা ব্যথাটা আবার বাড়ছে। তার মন পাখি কই? তার এখন মন পাখিকে ভীষণ প্রয়োজন। লিয়া একটা রুমের ভিতর ঢুকে আদ্রাফের হাতে একটা চিঠি তুলে দিল। আদ্রাফ চিঠিটা হাতে নিয়েই বলল, কি এটা? আর আমার মুন পাখি কই? আপনার মুন পাখি আর নেই। মুন আপু এখন আকাশের চাঁদ হয়ে গিয়েছে। মুন আপু আপনার জন্য রেখেছিল এটা। লিয়া বলেই রুম থেকে বেরিয়ে গেল। আদ্রাফ থমকে গেল। কি বলছে লিয়া? এটা পাগল হয়ে গিয়েছে নাকি? আদ্রাফ কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। প্রিয় আদ্রাফ, নিশ্চয়ই ভাবছেন এত কিছুর পরেও প্রিয় কেন বললাম, তাই তো? আমি আপনাকে কোনো দিন ভুল ভাবিনি আর ভাববো না। সব কিছুর পরেও আপনি আমার প্রিয়ই থাকবেন, অন্তত এই 3 বছরের জন্য হলেও। আপনার সাথে কাটানো এই 3 বছর আমার জীবনের সেরা দিন ছিল। অনেক দিন আপনাকে ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি বরাবরই ব্যর্থ আদ্রাফ। আপনাকে আমি এই মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তাই তো আজ অনেক দিন পর এসে চিঠি লিখতে বসলাম। কারণ কেন জানি মনে হচ্ছে আমি আর আপনার সাথে সেই সুখের দিনগুলোর মতো আর কোনো সময় পাবো না। আপনি হয়তো ভালোই আছেন, তাই আর আলাদা করে জিজ্ঞাসা করিনি। জানেন, ডাক্তার বলেছে আমার একটা ফুটফুটে মেয়ে হবে। আমি তো সেই খুশি হয়েছি খবরটা শুনে। কিন্তু এরপর বলেছেন এভাবে যদি চলতে থাকি তাহলে আমার রিস্ক আছে। কিন্তু কি করব বলেন? আমি এত মাসুম বাচ্চাগুলোর মা হয়েছি, মাঝপথে ওদের ছেড়ে দেওয়ার জন্য নাকি? আমি যদি চাকরি না করি তাহলে তারা কিভাবে চলবে? আচ্ছা, এসব বাদ দেন, বেশি কথা বলা হয়ে যাচ্ছে। অনেক দিন আপনার সাথে কথা হয়নি, তাই ইচ্ছে করছে ডায়েরি নিয়ে সব লিখে ফেলি। আচ্ছা, আপনার কি আমাকে মনে পড়ে আদ্রাফ? আমার ভীষণ মনে পড়ে আপনাকে। আমার হৃদয়ে যে শুধুই আপনার নাম খোদাই করে লেখা মনের আদ্রাফ। জানেন, আমি আমাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি, সেটা হলো আদ্রিয়া। নামটা সুন্দর না? আপনার আদ্রাফ নামের সাথে মিলিয়ে এই নামটা। আজকে ভীষণ দুর্বলতা গ্রাস করেছে, ঝাপসা ঝাপসা লাগছে সব। ইদানিং বাচ্চাগুলোর সাথেও তেমন করে কথা বলতে ইচ্ছে হয় না। তারা তো বেজয় রাগ, কারণ তাদের মন মা নাকি তাদের সাথে দেখতে পারে না। আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, এই আশ্রমটা করার পিছনে পুরো ক্রেডিট কিন্তু আপনার, ফারহান আদ্রাফের, ওরফে মুন আদ্রাফের। ভেবেছিলাম এই আশ্রমটা করার কয়েকদিন পর আমাদের বিবাহবার্ষিকীতে আপনাকে সারপ্রাইজ দেব,
যখন বাচ্চাগুলো দেখবেন তখন আমাদের মধ্যে আর অপূর্ণতা লাগবে না। অনেক বেশি বলে ফেলেছি আজ। ইদানিং যেদিকেই তাকাই আপনার প্রতিচ্ছবি ভাসে চোখের সামনে, তাই লিখছি। ইদানিং ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে আপনার কাছে গিয়ে আপনার বুকের উপর ঝাঁপিয়ে পড়ি। কতদিন আপনাকে দেখা হয় না, কতদিন আপনার মুখ থেকে মন পাখি শোনা হয় না। জানি না এটা আপনার হাতে পড়বে কিনা, আর যখন পড়বে তখন হয়তো আমি আর থাকবো না। এই কাঁদবেন না একদম আমার জন্য। আপনি কাঁদলে আমি কিন্তু ওই দূর আকাশ থেকে দেখব, তখন আমার ভীষণ খারাপ লাগবে। আমার আদ্রিয়া মাকে দেখে রাখিয়েন, আশ্রমের বাচ্চাগুলোকেও দেখিয়েন একটু। আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই, ক্ষমা করে দিয়েছি। আমার ভালোবাসায় হয়তো কোনো ঘাটতি ছিল, তাই অপূর্ণই থেকে গেল। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন প্রিয় আদ্রাফ। ইতি আপনার মন পাখি। চিঠিটা পড়েই আদ্রাফ স্তব্ধ। মনে হচ্ছে যেন সবকিছু থমকে গেল আদ্রাফের। তার মন পাখি আর নেই। আদ্রাফ হাঁটু মুড়েই বসে পড়লো, কান্নায় ভেঙে পড়লো। কাকে সে মন পাখি বলে ডাকবে? এভাবেই অভিমান করে চলে গেল। আদ্রাফ যা কিছু সামনে পাচ্ছে সবকিছুই ছুঁড়ে ছুঁড়ে মারছে। তার চাঁদ যে তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে তা কোনোদিন কল্পনাও করেনি আদ্রাফ। মন পাখির এত তাড়া ছিল যে সত্যিটাও জেনে গেল না। ভীষণ মাথা ব্যথা করছে। একসময় আদ্রাফ ওখানেই চিঠিটা হাতে মুঠোবন্দি করেই লুটিয়ে পড়ল মেঝেতে। লুটিয়ে পড়ার পরও এক দৃষ্টিতে তার হাতের চিঠিটার দিকেই তাকিয়ে রইল। চোখ দিয়ে অঝরো ধারায় পানি গড়িয়ে পড়ছে। একসময় স্থির হয়ে গেল, আঁখি যুগল বন্ধ হয়ে গেল আদ্রাফের। কেটে গেল 1টি বছর। সময় নিজ ধাপেই বহমান, কারো জন্যই থেমে থাকে না। লিয়া দাঁড়িয়ে আছে আদ্রাফ, মুন আর আদ্রিয়ার কবর থেকেই একটু দূরে। সেদিন আদ্রাফ চিঠিটা পড়েই সেন্স হারিয়ে ফেলেছিল। ডাক্তাররা তাকে বেশি চাপ নিতে বারণ করেছিল, কারণ কিছুদিন আগেই তার অপারেশন হয়েছিল। অবস্থা খারাপ দেখে সাথে সাথে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল আদ্রাফকে। সেই রাতেই সে সব ছেড়ে তার মন পাখির কাছে পাড়ি জমায়। এত ভালোবাসা তাদের দুজনের মধ্যে, অথচ কেউ কারোরটা জানতো না। দুজন দুজনকে 2 মেরু থেকেই ভালোবেসে গিয়েছিল। লিয়ার চোখ গড়িয়ে পানি পড়ছে। ওদূরেই ওদের কবরের সামনে লিয়ার স্বামী শুভ্র দাঁড়িয়ে জিয়ারত করছে। লিয়ার স্বামী এসে ডাক দিতেই লিয়া ফিরল। শুভ্র মুচকি হেসেই বলল, মন আপু আর আদ্রাফ ভাইয়ার ভালোবাসা খাঁটি বলেই ওরা একজনের কাছ থেকে আরেকজন আলাদা থাকতে পারেনি। দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে তিনজনই একসাথে। মুন আদ্রাফ এই দুটো নরনারী ভালোবাসার মানে বুঝিয়ে দিয়ে গিয়েছে। ভালোবাসা হচ্ছে আফসোস, ভালোবাসা হচ্ছে দীর্ঘশ্বাস, ভালোবাসা মানে অপূর্ণতা, ভালোবাসা মানেই মুন আদ্রাফ। সবার ভালোবাসা পূর্ণ পায় না, তেমন মুন আদ্রাফেরটাও পায়নি। হয়তোবা নিয়তি সহায় হয়নি, তাই তো দুজন দু প্রান্ত থেকে এত ভালোবাসার পরেও পূর্ণতা পেল না। সমাপ্ত।